আমার একটা প্রতিবেদনের কারণে কিভাবে একজন নারী খেলোয়াড় কোটি টাকার ফ্ল্যাট পেলেন। আমি আবারও বলছি, আমার একটা রিপোর্টের কারণে বা একটা প্রতিবেদনের কারণে একজন অসহায় নারী খেলোয়াড় কিভাবে কোটি টাকার ফ্ল্যাট পেলেন। প্রত্যেক সাংবাদিকের জীবনে কিছু কিছু রিপোর্ট করে আত্মতৃপ্তির জায়গাটা থাকে। তার ছোট্ট কেরিয়ার অথবা বড় কেরিয়ার বা তার সাংবাদিকতার লাইফ যতটুকুই হোক না কেন, কখনো না কখনো কোনো সংবাদ লেখার ফলে বা সেই সংবাদ অন এয়ার হওয়ার ফলে কোনো না কোনো ব্যক্তি হয়তো উপকৃত হয়েছেন। তো আমি আমার দীর্ঘ সাংবাদিকতার জীবনে এমন অনেক অনেক সংবাদ লিখেছি বা ছেপেছি, বা আমার সংবাদের কারণে, আমার লেখা সংবাদের কারণে অনেকেই, আমি যেহেতু ক্রীড়া সাংবাদিক, আমার এই ক্রীড়া সাংবাদিকতার জীবনে অনেক অনেক ফুটবলার, অনেক খেলোয়াড়, অন্য 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 যে কোনো খেলোয়াড় অনেক উপকৃত হয়েছেন। আসলে সেইগুলো কখনো বলি না বা বলবো না, কিন্তু কিছু কিছু ঘটনা আছে যেগুলো মানুষের সঙ্গে শেয়ার করা উচিত। আমি সেটাই বলতে চাচ্ছি যে আমার একটা প্রতিবেদনের কারণে কিভাবে একজন নারী খেলোয়াড় কোটি টাকার ফ্ল্যাট পেলেন। আমি আবারও বলছি, আমার একটা রিপোর্টের কারণে বা একটা প্রতিবেদনের কারণে একজন অসহায় নারী খেলোয়াড় কিভাবে কোটি টাকার ফ্ল্যাট পেলেন। হ্যাঁ, আমরা সেই গল্পটা শুরু করি। গল্পটা আসলে শুরু করতে চাচ্ছি, এটা 2020 সালের ঘটনা, নভেম্বর মাস। করোনা তখন সারা বাংলাদেশ ছেয়ে গেছে। আমাদের তখন হোম অফিস করা লাগে। করোনার সময় আসলে সাধারণত হয় কি যে একেবারেই কমপ্লিট শাটডাউন হয়ে যায়। কোথাও আমরা কেউ বের হতে পারতাম না। রুমের ভিতরে থেকে এই ফোনে ফোনে মানুষের সঙ্গে কথা বলা লাগতো, এরকম একটা কিছু। তো সেই রকম সময়ে একটা নিউজ আসলে করলাম। এটা একজন তাইকোয়ান্দো খেলোয়াড়কে নিয়ে, খুব বেশি পরিচিত না তিনি, শাম্মী আক্তার নাম। তাইকোয়ান্দোতে 2010 সালের বাংলাদেশে যে দক্ষিণ এশিয়ান গেমস হয়েছিল, এসএ গেমস হয়েছিল, ওই এসএ গেমসে শাম্মী তাইকোয়ান্দোতে সোনা জিতেছিলেন। কিন্তু গল্পটা এখানে না, গল্পটা হচ্ছে তার আরো 10 বছর পরে সে যখন তাইকোয়ান্দো খেলাটা প্রায় ছেড়েই দিয়েছে। তার বিভিন্ন কারণে, নানাবিধ কারণে, ইনজুরি, শারীরিক সমস্যা এবং পারিবারিক অনেক কারণ ছিল, সেটা কারণে সে খেলাটা ছেড়ে দেয়। তো কথা হচ্ছে যে তার স্বামী হঠাৎ করে মারা যান। তার স্বামী হঠাৎ করে দুর্বৃত্তদের ছুরিকাঘাতেই বোধহয় মারা যান, ডাকাতের আক্রমণে আর কি, তার এলাকাতে। তো যাই হোক, স্বামী হারা হয়ে স্বামী মানে খুবই বিপাকে পড়লেন। তার 2টা ছেলে একেবারে নাবালক, একেবারে ছোট্ট 2টা ছেলে, তাদের মানে অবস্থা এমন খারাপ যে তাদের মানে দুধ বা তাদের খাবার কিনে দেওয়ার মতো মানে অবস্থাও ছিল না। তো যাই হোক, শেষ পর্যন্ত এই তার দুর্বিষহ জীবনের গল্পগুলো লিখলাম, কিভাবে তার স্বামী মারা গেলেন, তারপরে তার ফেডারেশন বা অন্য কেউ সহায়তার হাত বাড়িয়ে দেয়নি, সে নিজেই খুবই অসহায় অবস্থায় চলছিলেন। তো এটা জানতে পেরে তার সঙ্গে কথাবার্তা বলে একটা প্রতিবেদন লিখলাম, এবং সেটা প্রকাশিত হওয়ার পরে দেখি নানা রকমের মানে আলোড়ন তৈরি হলো। ওই সময়ের ক্রীড়ামন্ত্রী, যুব ক্রীড়া প্রতিমন্ত্রী ছিলেন জাহিদ হাসান রাসেল। তিনি খোঁজ খবর নিলেন, প্রতিবেদনটা আবার নিলেন আমার কাছ থেকে। এরপরে তৎকালীন প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা, তিনি প্রধানমন্ত্রী কার্যালয় থেকে যত রকমের খোঁজ খবর নিলেন। এবং একটা সময় আমার মনে আছে, সেদিন ছিল বৃহস্পতিবার, আমার ডে অফ। তো হঠাৎ আমার এক কলিগ ফোন দিয়ে জানালেন, আপনার ওই প্রতিবেদনের কারণে তো শাম্মীকে সরকার একটা ফ্ল্যাট দেওয়ার ঘোষণা দিয়েছে। আমি প্রথমে বুঝতে পারিনি, পরে দেখি ঠিকই ক্রীড়া প্রতিমন্ত্রী এনএসসিতে ডেকে নিয়ে গিয়েছেন, অর্থাৎ সচিবালয়ে তাকে ডেকে নিয়েছেন, এবং তিনি আমাকে জানালেন যে তৎকালীন প্রধানমন্ত্রী তাকে শুধু ফ্ল্যাটই দিচ্ছেন না, তাকে পারিবারিক সঞ্চয়পত্র
হিসেবে 25 লাখ টাকার একটা এফডিআর করে দিলেন আর কি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ তিনি পরে একটা ফ্ল্যাট পেয়েছেন ঢাকায়। এখন সেই ফ্ল্যাটে তিনি অবশ্য যশোরে থাকেন, তার ছেলেরা যশোরে পড়াশোনা করছেন, কিন্তু ফ্ল্যাটটা ঢাকায় আছেন। সেখানেই হয়তো ফ্ল্যাট ভাড়া দিচ্ছে এবং সেখান থেকে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থর সংস্থান হচ্ছে, যেটা দিয়ে তার ছেলেদের পড়াশোনার খরচ, তার সংসারের খরচ খরচ চলছে আর কি। তো যাই হোক, এই ধরনের অনেক ঘটনাই আছে ছোট্ট আমার এই সাংবাদিকতা ক্যারিয়ারে। তো সেগুলো আপনাদের সঙ্গে বিভিন্ন সময় অভিজ্ঞতা শেয়ার করব, সেগুলো আপনাদেরকে তুলে ধরব। এবং আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং এমন আরো অনেক গল্প শুনতে আপনারা আমার পাশে থাকবেন।